আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিস সামিট অর্গানাইজ করছে ইজিপ্ট। আপনারা জানেন ইসরায়েল এবং হামাসের মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে অবশেষে পিস সামিটে গিয়ে জবনিকা পতন পড়ছে এরকমই একটা আভাস কিন্তু পাওয়া গেছে শেষ এক সপ্তাহ ধরে। এবং আজকে প্রায় 20 জন আন্তর্জাতিক স্তরের নেতাদের সামনে বসে ইসরায়েল এবং হামাসের এই যুদ্ধ বন্ধ করে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্তর পিস সামিট অর্গানাইজ করছে ইজিপ্টে। আর এই পিস সামিটে অংশগ্রহণ করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বয়ং আমন্ত্রণ জানানো হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু আজকে ইজিপ্টে যাননি এবং এই পিস সামিটে ভারতের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ না করা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেলেন না? এবং আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করও কিন্তু আজকে এই পিস সামিটে অ্যাটেন্ড করেননি। এবং পরিষ্কারভাবে ভারতের ডিপ্লোম্যাটিক স্তরে ভারত যে বার্তাটা দিতে চাইছে তা কিন্তু ভারতবর্ষের বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই যোগদান না করাকে কেন্দ্র করে আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ভারতের বিদেশ প্রতিমন্ত্রীকে ভারত সরকার পাঠিয়েছিলেন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রী পাঠিয়ে আজকে ভারতের পক্ষ থেকেও কিন্তু এক ডিপ্লোম্যাটিক বার্তা দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্তরে। আজকে সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আজকে ইসরায়েল এবং হামাসের মধ্যে পিস সামিট অর্গানাইজ করে ইজিপ্ট। ইজিপ্ট কেন? কারণ ইজিপ্ট বা মিশর হলো এমন একটি রাষ্ট্র যারা ইসরায়েল এবং প্যালেস্তাইন দুই রাষ্ট্রের সঙ্গে কিন্তু বর্ডার এরিয়া শেয়ার করে। সেই ইজিপ্টের একটি জায়গা সারমেল শেখ, এই পার্টিকুলার জায়গা যা রেড সি এর পাশে অবস্থিত, সেখানে কিন্তু এই পিস সামিটটি অর্গানাইজ করা হয়েছে। এই সারমেলি শেখ এই পার্টিকুলার জায়গাটা কিন্তু ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু মনে করিয়ে দিই আপনাদের, 2008 সাল যখন ভারতবর্ষ পাকিস্তানের সন্ত্রাসবাদী আক্রমণে রীতিমতো কেঁপে উঠেছিল, ঠিক তারপরে 2009 সালে এই সারমেল ই শেখ এই পার্টিকুলার জায়গায় কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানি একটি মিটিং করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়েও সেই মিটিংকে নিয়ে কিন্তু রীতিমতো চর্চা হয় এবং ভারতবর্ষের ঐতিহাসিক ভুল সেই ইজিপ্টের এই মিটিংকে কেন্দ্র করে কিন্তু বলা হয়। কেন বলা হয়? কারণ সে সময় ভারত এবং পাকিস্তান একই সঙ্গে মিটিংয়ে বসে সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং দুপক্ষের কাছেই সন্ত্রাসবাদ যে আতঙ্কের বিষয় এবং দুপক্ষের কাছেই যে সন্ত্রাসবাদ বড়সড় থ্রেট, সেই রকম একটি রেজলিউশন সই করা হয় এবং ভারত এবং পাকিস্তান একই সঙ্গে সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেয় যে সন্ত্রাসবাদের বিপক্ষে তারা একসঙ্গে লড়বে। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কেন সেদিন গেছিল পুরো বিষয়টি? কারণ 2008 সালে পরীক্ষিত নয়, প্রতিষ্ঠিত পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ভারতে আসে। আজমাল কাসাফ, আপনারা অনেকেই জানেন, মনে আছে সকলের, আজমাল কাসাফদের সেই গ্যাং পাকিস্তান থেকে অপারেট করা হয়েছিল। আর তার পরের বছরই সেই পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি করা হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর তত্ত্বাবধানে। সেই মিটিংটি কিন্তু হয়েছিল 2009 সালে ইজিপ্টের এই সারমেল শেখ নামক একটি জায়গায়। আজকে সেইখানেই পিস ডিল করা হচ্ছে, পিস সামিট অর্গানাইজ করা হচ্ছে এবং ইজিপ্টের পক্ষ থেকে এই পিস সামিট অর্গানাইজ করা হলেও ডোনাল্ড ট্রাম্পই কিন্তু এই পিস সামিটের প্রধান মুখ। পাশাপাশি আজকে যে বিষয়গুলো জানা গেছে যে পিস সামিটের মোটোটা কি হবে। প্রথম যে মোটোটা হবে তা হলো ইন্টারন্যাশনালি একটি এগ্রিমেন্ট সাইন করা। সেই এগ্রিমেন্টে কি বলা হবে? যে গাজাকে নতুন করে রিবিল্ড করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। কারণ গাজার যে ছবি ভিডিও আমরা দেখেছি তাতে স্পষ্ট বোঝা গেছে সেই গাজাতে কিন্তু এই মুহূর্তে মানুষের বাসযোগ্য জায়গা নেই। ফলে মানুষ কোথায় যাবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আন্তর্জাতিক স্তর মনে করছে গাজাকে নতুন করে তৈরি করা প্রয়োজন। এর জন্য 20 জন লিডার, দেশ বিদেশের বিভিন্ন লিডাররা সেখানে উপস্থিত হয়েছেন। ইউনাইটেড নেশনের জেনারেল সেক্রেটারি তিনি উপস্থিত আছেন। ইউরোপের তাবর তাবর নেতারা সেই মিটিংয়ে উপস্থিত হয়েছেন এবং সেই মিটিংয়ে কিন্তু ভারতবর্ষকেও আনুষ্ঠানিকভাবে ইনভিটেশন করা হয়েছিল। কারণ আন্তর্জাতিক স্তর মনে করেছে ভারতকে ছাড়া এই মিটিং বা ইন্টারন্যাশনাল এই ধরনের পিস সামিট করা কার্যত অসম্ভব। কিন্তু ভারত কিন্তু এবং ভারতের প্রধানমন্ত্রী কিন্তু সেই সামিটকে অ্যাভয়েড করলেন। কিন্তু ভারতের প্রতিরাষ্ট্র মানে বিদেশ প্রতিমন্ত্রী, মিনিস্ট্রি অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স কীর্তি বর্ধন সিং, তিনি কিন্তু ভারতের পক্ষ থেকে সেই মিটিংয়ে প্রতিনিধিত্ব করছেন। এবার আজকের দিনে দাঁড়িয়ে ভারত
কোন পদক্ষেপ নিচ্ছে। দেখুন, ভারত প্রথম থেকেই টু স্টেট থিওরির পক্ষে ছিল, অর্থাৎ ইসরায়েল এবং প্যালেস্তাইন দুটো আলাদা রাষ্ট্র থাকুক, কারণ প্যালেস্তাইনেরও তো যাওয়ার একটা প্রয়োজন। কিন্তু ভারত প্রথম থেকে বুঝিয়ে দিয়েছে তারা হামাসের এই জঙ্গিপনাকে সাপোর্ট করে না। একাধিক জায়গায় ভারতের এই মন্তব্য নিয়ে বিভিন্ন কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, আপনারা জানেন। কিন্তু ভারত আজকে এই মিটিংয়ে অ্যাটেন্ড না করে এক বড় বার্তা কিন্তু আন্তর্জাতিক স্তরকে দিয়েছে। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যাদের জন্য এই পিস সামিট অর্গানাইজড করা হয়েছে সেই হামাস এবং ইসরায়েল, তারাই এই মিটিং এ অর্গানাইজড করেনি। হামাসের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই পিস সামিটকে কেন্দ্র করে যে 20 দফা দাবি আমেরিকার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই দাবিগুলোর মধ্যে কিছু দাবি নিয়ে তাদের কিন্তু অসন্তোষ আছে। তার মধ্যে প্রথম অসন্তোষের জায়গা হলো আমেরিকার এই 20 দফা দাবির মধ্যে 3 নম্বর পয়েন্টে বলা ছিল যে হামাসকে অস্ত্র ছাড়তে হবে, হামাস যেন কোনো অবস্থাতেই আর অস্ত্র না ধরে, এমনকি দেশব্যাপী যারা মাটির তলা থেকে যে সকল টানেলগুলো তারা তৈরি করেছে সমস্ত টানেলগুলো কিন্তু শেষ করে দিতে হবে। তারা পার্টিকুলারলি এই পয়েন্টটির কিন্তু বিরোধিতা করে এবং প্রশ্ন তোলে, যদি ইসরায়েলের সেনা এর পরে তাদের উপর আক্রমণ করে তাহলে আমরা যদি অস্ত্র ছেড়ে দিই তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে। অর্থাৎ হামাস পরিষ্কারভাবে এই পিস ডিলটাকে মেনে নেওয়ার মতো জায়গায় এখন নেই। আর ইসরায়েল, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প যা বলবে এর বাইরে যাওয়ারও ক্ষমতা এই মুহূর্তে ইসরায়েলের নেই। কিন্তু ইসরায়েল এবং হামাসের, যাদের জন্য এই পিস সামিট অর্গানাইজড করেছে ইজিপ্ট, যাদের জন্য বিশ্বের তাবড় তাবড় নেতারা ইজিপ্টে ছুটে গেছে আজকে, সেখানে সেই প্রতিনিধিরাই, মানে সেই দেশের প্রতিনিধিরাই নেই, সেটা কিন্তু নিঃসন্দেহে বিস্ময়কর। পাশাপাশি ভারত কি বোঝাতে চাইছে, ভারত এই পুরো বিষয়টায় একটা ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি মেনটেন করছে। ভারত প্রথম থেকেই বলেছে তারা যুদ্ধ চায় না, এবং ভারত প্রথম থেকেই বলেছে তারা টু স্টেট থিওরির পক্ষে। এবং আপনারা জানেন ইউনাইটেড নেশন ভারত কিন্তু টু স্টেটের পক্ষেই ভোট দিয়েছে, কিন্তু হামাস মুক্ত প্যালেস্তাইন তারা চাইছে, ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং ভারত প্যালেস্তাইন থাকুক কিন্তু জঙ্গিপনা থাকবে না, এই ধরনের একাধিক স্টেটমেন্ট ভারতবর্ষের পক্ষ থেকে ভোটাধিকারের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক বিশ্লেষক বলছেন ভারতের অবিলম্বে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন করা উচিত, পরিষ্কার বলে দেওয়া উচিত আমরা ইসরায়েলকে সমর্থন করি, আমরা কোনো রকম ব্যালেন্স গেমটা খেলবো না। কারণ ইসরায়েল প্রতিবারই যখন পাকিস্তান আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে তখন প্রকাশ্যে ভারতের হয়ে স্টেটমেন্ট দিয়েছে। অপারেশন সিন্দুরের সময় তারা প্রকাশ্যে বলেছে পিওকেতে হামাস গিয়ে মিটিং করেছে এবং আমরা পাকিস্তানকে শেষ করার জন্য ভারতের সঙ্গে আছি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারত সরাসরি ইসরায়েলকে সমর্থন করুন এরকম হয়তো অনেকেই চেয়েছিলেন, যদিও ব্যালেন্সিং ডিপ্লোম্যাসিতে বর্তমান সময় তা কিন্তু ভারত করেনি। পাশাপাশি এই মুহূর্তে ভারত ডিরেক্ট কনফ্লিক্টকে অ্যাভয়েড করেছে, কারণ ইসরায়েলকে সরাসরি সমর্থন করা মানে যথারীতি প্যালেস্তাইন এবং তাদের সমর্থক রাষ্ট্রগুলো ভারতের বিপক্ষে চলে যাওয়া, ভারত যেটা কিন্তু এক্সপেক্ট করেনি। দেখুন, আবেগের বশে আমি অনেক কিছু বলতে পারি, অনেক কিছু ভাবতে পারি, কিন্তু বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের সঙ্গে এই মুহূর্তে মিডিল ইস্টের একাধিক দেশের সম্পর্ক ভালো রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেখানে সৌদি পাকিস্তানের সঙ্গে ডিফেন্স ট্রিটি করেছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে মিডিল ইস্টের দেশগুলোকে কেন ভারত চটাবে, সেটাও তো একটা বড় প্রশ্ন। ফলে ভারত প্রথম থেকেই যেরকম ভাবে চলেছে আজকে শেষ দিনে এসেও কিন্তু সেই ব্যালেন্সিং অ্যাক্টে দাঁড়িয়ে আছে, যা ভারতের নিঃসন্দেহে বড় একটা মাস্টার স্ট্রোক। পাশাপাশি ভারত বুঝিয়ে দিয়েছে ভারত ফ্লেক্সিবিলিটির পক্ষে, অর্থাৎ গাজা যেভাবে ধ্বংস হয়েছে সেই গাজা নতুন করে রিবিল্ড হোক, রিস্ট্রাকচার হোক, গাজা কনস্ট্রাকটিভ একটা ওয়েতে এগিয়ে যাক, কিন্তু কোনো অবস্থাতেই এই অবস্থায় এই অঞ্চলে যুদ্ধ ভারত চাইছে না। অর্থাৎ ঘটনা প্রবাহ যেভাবে এগোবে ভারত নিজেকে সেইভাবে মডিফাই করবে, তা কিন্তু ভারত আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এখানে একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের প্রশ্ন থেকে যায়। ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, ইরানে ভারত ইনভেস্ট করছে, চাবাহার পোর্টে ইনভেস্ট করছে। ফলে এই মুহূর্তে প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করা মানে ভারতবর্ষের স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাকফায়ার আসতে পারে, যা এফোর্ড করার মতো জায়গা এই মুহূর্তে ভারত নেই। কারণ অলরেডি ভারত আন্তর্জাতিক স্তরে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তার স্ট্র্যাটেজিক ফুটপ্রিন্ট ফেলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট রাষ্ট্রকে সাপোর্ট করা মানে আমার দেশব্যাপী বিদেশব্যাপী বিভিন্ন জায়গাব্যাপী আমার যে ফুটপ্রিন্ট, আমার যে শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে, সেইগুলোর উপর কিন্তু কোনো না কোনোভাবে ডিপ্লোম্যাটিক প্রেশার আসতে পারে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে আজকে পিস সামিটে গেলেন না এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এক মন্ত্রীকে পাঠানো হলো এবং ভারত সলিউশন চাইছে আন্তর্জাতিক স্তরের মতো, সেই বার্তাটাও কিন্তু দেওয়া গেল। অর্থাৎ সাপও মরল এবং লাঠিও ভাঙলো না।
সেটাও কিন্তু ডিপ্লোম্যাসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, যা ভারত আজকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আন্তর্জাতিক স্তরে খেলে দিয়ে বেরিয়ে গেল। আর ডোনাল্ড ট্রাম্পের ফোন বা ইনভিটেশনে সাড়া দেওয়া মানে এই মুহূর্তে কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্পের যে ইগো, সেই ইগোকে ভারত প্রশ্রয় দিচ্ছে, এই বার্তাটাও কিন্তু আন্তর্জাতিক স্তরে যেতে পারতো। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, আমরা প্রভাবশালী কিন্তু আমরা সহজলভ্য নই, যে তুমি ফোন করে আমাকে ডাকলে আমি চলে গেলাম সব কাজ বাদ দিয়ে, এবং পার্টিকুলারলি যেখানে যাওয়া যেখানে ভারতের কোনো স্বার্থ নেই, এতটা দৈন্যদশা ভারতবর্ষের এই মুহূর্তে নেই। তা ভারতের পক্ষ থেকে এই ডোনাল্ড ট্রাম্পের ইনভিটেশনকে রিজেক্ট করে প্রধানমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।